বাংলাদেশে হিন্দু নিরাপত্তা নিয়ে উদ্বেগে ১৪০ কোটি ভারতীয়, বললেন মোদি, চাইলেন সংখ্যালঘুদের সুরক্ষা। বিক্ষোভে উত্তাল ভারত, রাজপথে পশ্চিমবঙ্গের লাখো নারী, রাত দখল কর্মসূচি পালন। ফোনে নজরদারিতে ইসরায়েলের সফটওয়্যার, কি এই পেগাসাস? হাসিনা কেন এর ব্যবহার করেছিলেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর এই প্রথম বাংলাদেশ প্রসঙ্গে জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, হিন্দু নির্যাতনের অভিযোগে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতের সাথে যোগাযোগ হচ্ছে নিয়মিত। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর বাংলাদেশ ঘিরে থাকা বৃহৎ প্রতিবেশীর গণমাধ্যম আর কেন্দ্রীয় সরকারের তৎপর ভূমিকা চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে জরুরি বৈঠকও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদিও এতদিন এ বিষয়ে সরাসরি কথা বলেননি। এবারই প্রথম জনসম্মুখে বাংলাদেশ প্রসঙ্গে কথা বললেন শেখ হাসিনার দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র নরেন্দ্র মোদি। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের আয়োজনে জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলার ফাঁকে টেনে আনেন বাংলাদেশ প্রসঙ্গ। দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগের দিকে। বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ অযৌক্তিক নয়। এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী। বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে যে চিন্তা হচ্ছে তা আমি বুঝতে পারছি। আশা করছি সেখানে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষ করে সেখানকার হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যেন সুনিশ্চিত হয়, সেটা চাইছেন ১৪০ কোটি দেশবাসী। ভারত সবসময় চায় প্রতিবেশী দেশের সুখ শান্তি যেন নিশ্চিত হয়। 140 करोड़ देशवासियों की चिंता। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পেছনে নানা ষড়যন্ত্র তত্ত্বে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই, জঙ্গি আর যুক্তরাষ্ট্রের জড়িত থাকার গুঞ্জন ডালপালা বিস্তার করেছে। এই গুঞ্জনের পেছনে অনেকাংশেই ভূমিকা রাখা ভারতকে সাথে নিয়েই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই বার্তা দেন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার অবসানে নিরাপত্তা পুনরুদ্ধার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডক্টর ইউনূসের নেওয়া তড়িৎ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগের দিনের ব্রিফিংয়ে বাংলাদেশের গণবিক্ষোভ ও সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে শেখ হাসিনার অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলেছিলেন এই বেদান্ত প্যাটেল। মেহরাব হোসেন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে বিক্ষোভ আর স্লোগানে রাত দখল কর্মসূচি পালন করেছেন পশ্চিমবঙ্গের নারীরা। এই কর্মসূচি চলাকালে ওই হাসপাতালে ভাঙচুর আর পুলিশের বাধায় তাণ্ডবের ঘটনায় শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পূর্ব ঘোষণায় সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন রাতে রাজপথে নামেন নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী নারীরা, ছিলেন একাত্মতা জানানো পুরুষরাও। একাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর, 8B বাস স্ট্যান্ড ও কলেজ স্কোয়ারে জড়ো হওয়ার কথা থাকলেও খণ্ড খণ্ড প্রতিবাদী কর্মসূচি পশ্চিমবঙ্গের বাইরে ছড়িয়ে পড়ে। এই কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত RG কর মেডিকেল কলেজের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়, ভেঙে ফেলা হয় প্রতিবাদী চিকিৎসকদের মঞ্চ। শুরুতে নিষ্ক্রিয় থাকলেও পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, নামানো হয় বিশেষ বাহিনী র্যাব। এই ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর বাম রাজনৈতিক সংগঠনগুলো।
আন্দোলনরতদের সন্দেহ এর সাথে জড়িত থাকতে পারে তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সকালে হাসপাতাল ভবনের 4 তলায় ওই নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। আদালতের নির্দেশে বুধবার মামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাভিসিনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বুধবার দেশটির সাংবিধানিক আদালত তাকে পদচ্যুত করে মন্ত্রিসভা ভেঙে দেন। সেথার বিরুদ্ধে দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে আদালত। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। এবার প্রধানমন্ত্রীর আসন থেকে পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথা থাভিসিন। দণ্ডপ্রাপ্ত এক আইনজীবীর ভাগ্য ফেরাতে গিয়ে নিজের কপালই পুড়লেন থাভিসিন। 2 দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় ভোগা দেশটিতে উদয় হল নতুন সংকটের শঙ্কা। মূলত সংবিধান ভঙ্গের অভিযোগেই সরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সেথা থাভিসিনকে। থাইল্যান্ডের একটি আদালত রায় দিয়েছে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। রায়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী সেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। এ কারণে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আর থাকতে পারবেন না। আদালতের 9 বিচারকের মধ্যে 5 জন প্রধানমন্ত্রী সেথাকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তিনি জেনে শুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন বলে তারা জানান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে। পিচিট চুয়েন বান নামের যে আইনজীবীকে সরকারে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার খুব কাছের একজন লোক ছিলেন। পিচিট চুয়েন বান 2008 সালে জমি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরপর তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। জমি সংক্রান্ত মামলাটিতে থাকসিন সিনাওয়াত্রাও জড়িত ছিলেন। সেথা থাভিসিন থাকসিন সিনাওয়াত্রা এবং ইংলাক সিনাওয়াত্রা দুজনেরই সাথে রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। দুজনই এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী সেথা সাংবাদিকদের জানান তিনি তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে তিনি আদালতের রায় মেনে সরে দাঁড়াবেন। তার সরকারের নীতি পরবর্তী সরকার অব্যাহত রাখবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। 2023 সালের আগস্টে থাইল্যান্ডের 30তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন সেথা থাভিসিন। তখন ফিউ থাই পার্টিকে সেনাবাহিনীর মনোনীত প্রার্থীদের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হয়েছিল। সেথার বিরুদ্ধে যে অভিযোগে আদালত বুধবার এই রায় দিল, আদালতে সেই অভিযোগটি দায়ের করেছিলেন সেনাবাহিনীরই নিয়োগকৃত 40 জন সিনেটর। গত 20 বছরে সেনাবাহিনী, রাজতন্ত্রের অনুগত রাজনৈতিক দল ও প্রগতিশীল দলগুলোর মধ্যকার দ্বন্দ্বের কারণে দেশটিতে কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে, হয়েছে বড় বড় বিক্ষোভ। আদালতের এমন রায়ের কারণে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল থাইল্যান্ড। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পারমাণবিক বোমা নয়, বর্তমান সময় তথ্যযুদ্ধের। তথ্যের দখল নিতে বিশ্বজুড়ে প্রতিনিয়ত নজরদারির শিকার হচ্ছেন সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিরোধী পক্ষকে চোখে চোখে রাখতে স্মার্টফোনে গোপনে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ ধরনের সফটওয়্যার। এমনই একটি অত্যাধুনিক প্রোগ্রামের নাম পেগাসাস। অজান্তেই এটি দখলে নিচ্ছে আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কোনো কিছু ক্লিক না করেও আক্রান্ত হতে পারেন আপনি। মোবাইল ফোনের ভয়েস কল, SMS সহ বিভিন্ন ধরনের কন্টেন্টের উপর নজরদারির অভিযোগ রয়েছে সদ্য ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। ইসরায়েলের তৈরি গুপ্তচর সফটওয়্যার পেগাসাস নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠো ফোনে ওত পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা। দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে, শুনতে পায় ফোনের কথাবার্তা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট, ভয়েস কল, ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার। গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যারের মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস।
পেগাসাসের প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর, মোবাইল ইন্টারসেপ্টর, পেগাসাস সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন। ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন। পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আড়িপাতার যন্ত্র। পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে, তেমনি চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব। দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল, মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড, কন্ট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার, ইন্টারনেটের ব্রাউজিং হিস্টরি, ফোনের মাইক্রোফোন দখলে নিতে পারে। ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা, জিপিএস, ডাটা, ইমেল, লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয়। অনেক ক্ষেত্রে স্পাইওয়ারটি নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ ও জেইল ব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন এই সফটওয়্যার। পেগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনো উপায় এখনও আবিষ্কার হয়নি। যত নিরাপদ ফোনই হোক, স্পাইওয়্যারটির কাছে হার মানতে বাধ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পেগাসাস। প্রযুক্তিবিদরা বলছেন, গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই। সে কারণে বলা যায়, আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে সব তথ্য। 2021 সালে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রুয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যার। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই মূলত পেগাসাসের ক্রেতা। বর্তমান তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পেগাসাসের মতো স্পাইওয়্যার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গেল এক শতকের মধ্যে এবছর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে জাপানের চালের মজুদ। গত বছর দীর্ঘ তাপপ্রবাহের কারণে ফলন কমায় এই সংকটে দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চালের মজুদ কমায় বাড়ছে দাম, ফলে বিপাকে জাপানের মানুষ। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2023 সালের রেকর্ড তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে জাপানে চাল, শাকসবজি ও ফলমূলের ফলন উল্লেখযোগ্য হারে কমেছে। এতে করে বাজারে দেখা দিয়েছে সংকট। রাজধানী টোকিওর চালের দোকান হিদেহিসা শিনোহারা এর মালিক জানিয়েছেন, এর আগে কখনোই চালের যোগান এতটা কম দেখেননি তিনি। অন্যান্য বছরের তুলনায় এবছর আমার কাছে চালের মজুদ অর্ধেকেরও কম। সবকিছুর যোগানই অর্ধেকের কম। অন্যান্য সময় অনেক জাতের চাল পাওয়া গেলেও এবছর সেগুলো পাওয়া যাচ্ছে না। এদিকে যোগান কম থাকায় চালের দাম বাড়ছে। কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য মতে গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে চালের দাম 12% বেড়েছে। সার্বিক প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। সুলভ মূল্যে চাল কেনার জন্য দোকানে দোকানে দাম দর করে বেড়াচ্ছেন তারা। আগে 5 কেজি চাল কিনতে 1400 ইয়েনের মতো লাগতো, কিন্তু এখন 4 কেজি চালের দাম 2000 ইয়েনের বেশি। এটি অনেক বড় একটি আর্থিক চাপ। এদিকে আগস্টে নতুন ফসল বাজারে এলেও দাম কমবে না বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয় বলছে, করোনা মহামারীর ফলে খাদ্য উৎপাদন খাতে যে চাপ পড়েছিল সেই ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। এতে করে চাল সহ অন্যান্য খাদ্যশস্যের যোগান কমেছে। হিজাল জুবায়ের, বাংলা ভিশন।
পুরো দেশ জুড়ে সবুজ উন্নয়ন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চীনা সরকার। এরই মধ্যে পরিবেশগত সংরক্ষণ ও পুনরুদ্ধারের কঠোর তদারকির ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বন ও তৃণভূমি। ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পুরো দেশব্যাপী সবুজ উন্নয়ন বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছে চীনা সরকার। পরিবেশগত সংরক্ষণ ও পুনরুদ্ধার সংক্রান্ত সরকারের পদক্ষেপের কথা বুধবার জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে চীনের সবুজ উন্নয়ন বাস্তবায়নে কঠোর তদারকির ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বন ও তৃণভূমি। তারা বলছে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে আইনি বাধ্যবাধকতা মেনে কাজ করতে হবে, যাতে পরিবেশের ক্ষতি না হয়। এই বিভাগগুলো বলছে শক্তি পরিবহন এবং পানি প্রকল্পেও সচেতন হতে হবে এবং এর পরিমার্জিত ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে করে জমি এবং পরিবেশগত ক্ষতি কার্যকরভাবে কমে আসবে বলে মনে করে তারা। ভূমি, খনিজ ও সামুদ্রিক সম্পদের উন্নয়ন প্রকল্পে সকল পর্যায়ে আরও তদারকি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা লু লিহুয়া। পুরো প্রক্রিয়া জুড়ে পরিবেশগত পুনরুদ্ধারের উপর জোর দেয় চীন। সামুদ্রিক অঞ্চল এবং দ্বীপ প্রকল্পের ক্ষেত্রে উপকূল রেখা পুনরুদ্ধার, পরিবেশগত ক্ষতি কমানো এবং এলাকা দখল না করে বরং শুধুমাত্র পুনরুদ্ধারেই মনোযোগ দিতে বলছে তারা। ইফাত জাহান, বাংলাভিশন। চীনের প্রধান শহরগুলোতে জনপ্রিয়তা পাচ্ছে নাইট স্কুল। গত কয়েক মাসেই 18 থেকে 35 বছর বয়সী প্রায় 6,000 মানুষ নাইট স্কুলে ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই তরুণ তরুণী। কোর্সগুলোতে শেখানো হয় 5G প্রযুক্তি, ফটোগ্রাফি, খেলাধুলা সহ আরো ভিন্ন রকম অনেক কিছু। ডেস্ক রিপোর্ট। চীনের প্রধান শহরগুলোতে জনপ্রিয়তা পাচ্ছে নাইট স্কুল। সাংহাইয়ের এই স্কুলগুলোতে কোর্স করছে বেশিরভাগ তরুণ তরুণীরাই। দিনে অফিসের কাজ শেষ করেই ছুটে যাচ্ছেন স্কুলে। ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে স্কুলগুলোতে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়ে থাকে, যেমন সঙ্গীত, ক্যালিগ্রাফি, অয়েল পেইন্টিং, কফি আর্ট, কেক বেকিং, এমব্রয়ডারি ওয়ার্ক এবং মার্শাল আর্ট সহ আরও অনেক কিছু। পোষা প্রাণীদের সাথে কিরকম আচরণ করতে হয় সে সম্পর্কেও কোর্স করিয়ে থাকে এই নাইট স্কুলগুলো। শহরটির বাসিন্দাদের 97%-এরও বেশি মানুষ 40 বছরের কম বয়সী। গত অক্টোবরের প্রথম দিকে তারা নাইট স্কুল প্রকল্প শুরু করে। সেখানকার কোর্সগুলো 5G প্রযুক্তি, ফটোগ্রাফি, খেলাধুলা এবং হস্তশিল্পের মতো বিষয়গুলো কভার করে থাকে। ভবিষ্যতে আরও বেশি কোর্স যোগ করবেন বলে জানান চেং কাইহুই কমিউনিটির ইউথ সেন্টারের ম্যানেজার ঝাং ইং। কয়েক মাসে 18 থেকে 35 বছর বয়সী প্রায় 6,000 মানুষ নাইট স্কুলে ভর্তি হয়েছে। গত এপ্রিল থেকে প্রতি মাসে 70টিরও বেশি কোর্স অফার করা হয়েছে। বর্তমানে স্কুলগুলো সাংহাইয়ের জুহুই জেলার যুব উন্নয়ন প্রকল্পের একটি অংশ মাত্র। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।